আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ২০। আজ শরীফের হলুদ সন্ধ্যা। মালা সাকিবরা এসেছে শুনে শরীফের আব্বু আম্মু খুব করে বলে গিয়েছেন। না চাইতেও আবির আর তানভীরের ওপর স্টেজ সাজানোর গুরুদায়িত্ব। সাকিব আছে সেই দলে। বিয়েবাড়িতে মেহমান গিজগিজ করছে। গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হওয়ার পথে, কিন্তু মেঘরা এখনও আসেনি। এ বাড়ি থেকে ও বাড়ির পথ, তারপরও যেতে এত সময় লাগছে। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, তারপরও আসার নাম নেই। কল দিয়েছে, কিন্তু কলও রিসিভ করেনি। আবির একটু সামনে যেতেই মালা ডাকলো, আবির ভাইয়া কোথায় যাচ্ছ? বাড়িতে। বাড়িতে কাউকে পাবে না, ফুপ্পিরা সবাই চলে এসেছে। মিম মেঘ কোথায়? মিম এসেছিল তো, আর মেঘ আসবে কি না শিওর না। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি দেখে আসি। তোমার যেতে হবে না, আমি দেখে আসবো নে। আমি গেলে কোনো সমস্যা? তোমার কষ্ট হবে না? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কষ্ট নিয়ে তোর ভাবতে হবে না, আমারই তো ভাবতে হবে। আমি যে তোমাকে ভালো। আবির সহসা ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে বাড়ির দিকে যেতে দেখে মালাও নিজের মতো চলে গেল। আবির বারান্দা পেরিয়ে মেঘের রুমের সামনে এসে ডাকল, মেঘ। অকস্মাৎ পর্দা সরে গেল। আলতারাঙা একটা পা দরজায় পড়ল। আবিরের নজর সেই পায়ের দিকে। স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই আশ্চর্য বনে গেল। নজর পড়ল এক মায়াবিনীর দিকে। সহসা মুগ্ধ আখিতে তাকালো। সেই মায়াবিনী যেন চারিদিকে মায়ার জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীরগতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলানারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগিয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিছা। আবির কিংকর্তব্য বিমূঢ়। বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখল। বাকরুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে সেই আখি জোড়ায়। আবির অসতর্কতায় চৌকাঠে হোঁচট খেতে নিল। মেঘ আচমকা জানতে চাইল, কি হয়েছে আপনার? মেঘ কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ ২-৩ কদম পিছিয়ে গেল। নেশাক্ত কণ্ঠে বিড়বিড় করে কি যেন বলল। মেঘ শুধু শেষে বলা উফটাই বুঝতে পেরেছে। মেঘ চিন্তিতস্বরে শুধালো, আপনি ঠিক আছেন তো? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল, তুই কি ঠিক থাকতে দিচ্ছিস? আবিরের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ অপলক দৃষ্টিতে তাকালো। চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। লাজুক হেসে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শাড়িতে কেমন লাগছে আমাকে? আবির পুনরায় তাকালো। ক্লান্তিহীন অমত্ত চেয়ে রইল কিছুটা সময়। মেঘ তির্যক চোখের চেয়ে আছে। মুখে তার মিষ্টি হাসি। আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না। দৃষ্টি তার সরছেই না। মনে হচ্ছে মায়াবিনীকে দেখার বেকুলতা এই জীবনে আর শেষ হবে না। মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়াজাল থেকে বের হতে পারবে না সে। মেঘ পুনরায় বলল, কেমন লাগছে বললেন না? মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে। আবেশিত কণ্ঠে বলল, মায়াবিনী। আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ব্লাসন দেওয়া কপল আরও বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে। নাকে অল্প স্বল্প ঘাম ঝমে চিকচিক করছে। আবিরের মুখে নিজের প্রশংসা শুনে মেঘের কলেবরে অন্যরকম শিহরণ জাগছে। এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। আবির গলা খাকারি দিয়ে বলল, হাতটা দেখি। আবির নিজের হাত বাড়ালো। মেঘ ডান হাত একটু এগুতেই আবির মেঘের হাত ধরল। এক পা এগিয়ে মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙুল মুখের কাছে নিল। মেঘের কনিষ্ঠ আঙুল ব্যতীত বাকি আঙুলগুলো স্থান পেল আবিরের গালে। আবিরের গালে থাকা খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করতেই মেঘের বুকের ভিতর উতাল পাতাল ঢেউ শুরু হয়েছে। আবির মেঘের কনিষ্ঠ আঙুলে আস্তে করে কামড় দিল। অমনি কেঁপে উঠল মেঘ। মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। স্বভাবসুলভ ভারী কণ্ঠে বলল, আমি আবির ব্যতীত তোর দিকে নজর দেওয়ার সাধ্য যেন কারো না হয়। মেঘ মৃদুস্বরে বলল, আপনি নজর দিবেন কেন? আবির উত্তর দিল না। মেঘ আবারও প্রশ্ন করল। এবার গুরুভার কণ্ঠে আবির বলল, তোর আব্বু কি বলল শুনোসনি? এত বছর তোর খোঁজ খবর না নেওয়াতে আমি যে অপরাধগুলো করেছি তার শাস্তিস্বরূপ তোর উপর নজরদারি করার দায়িত্ব আমার। মেঘ ফের বলল, শাস্তির ঘোষণা তো দেননি। আমি মাথা পেতে নিতাম, সমস্যা আছে? মেঘ মাথা নেড়ে না করল। আবির সঙ্গে সঙ্গে চলে গেল। যাওয়ার আগে শুধু বলল,
আমাকে আবার আসতে হলে এর ফল খুব বেশি মিষ্টি হবে না। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, এই বেটার সমস্যা কি? মাঝে মাঝে মনে হয় তার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। আবার মাঝে মাঝে মনে হয় তার মতো পাষাণ আর একটাও নেই। এমন কেন? মিনিটখানেক বাদে আকলিমা আরা নিজের রুমে থেকে ডাকলেন, এই মেঘ, হলো? হ্যাঁ। মিম ছুটে এলো, মেঘকে দেখে বলল, আপু, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর, মাশাল্লাহ। তোমাকেও খুব সুন্দর লাগছে। শাড়ি পরলে এত সুন্দর লাগে জানলে আমিও শাড়ি পরতাম। আকলিমা আরা দরজা বন্ধ করতে করতে বললেন, থাক, আর শাড়ি পরতে হবে না। এত কষ্টে সাজিয়ে দিয়েছি, নষ্ট করো না। আচ্ছা। আকলিমা আরা মেঘকে উদ্দেশ্য করে বললেন, এই মেঘ, আবিরের কণ্ঠ শুনেছিলাম একটু। আবির এসেছিল নাকি? হ্যাঁ, যাচ্ছি না কেন এখনও, তাই ডাকতে এসেছিলেন। মিমটাকে রেডি করাতে খুব দেরি হয়ে গেল। আদিটা যে কোথায় আছে? বিয়েবাড়িতে পা ফেলার জায়গা নেই। মেঘরা যেতেই আদি ছুটে এসে বলল, বড় আম্মু তোমাদের খুঁজছেন। মেঘরা আদির কথা মতো সেদিকে গেল, হালকা নাস্তা করেই বেরিয়ে এলো। মেঘ আর মিম যেদিকে হাঁটে সেদিকেই সবাই জিজ্ঞেস করে, তোমার নাম কি? বাবার নাম কি? মেঘ মিম উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে, অথচ চোখের ক্লান্তি নেই। ক্লান্তিহীন দু চোখ একজনকেই খুঁজছে, কিন্তু কেন? স্মৃতি দিশাকে দেখেই মিম ছুটে গেল। মেঘ একা একা হাঁটছে। হঠাৎ পেছন থেকে পুরু কণ্ঠে কেউ শুধালো, আমাকে খুঁজছিস? কোথায়? না তো। খেয়েছিস কিছু? মেঘ বক্রদৃষ্টিতে তাকিয়ে দেখল আবিরকে। পাশে সাকিবও আছে। মেঘ জবাব দিল, জি, আপনারা? সাকিব মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কিন্তু এখনো খায়নি। তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে, বেশি কথা বললে তোর খবর আছে সাকিব। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না, বড় আম্মু ডাকছিলেন তাই চলে গিয়েছিলাম। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, আমি খেয়েছি। সাকিব এমনিতেই মজা করেছে। আবির স্টেজের পেছনের দিকে একটা চেয়ার দেখিয়ে বলল, এখানে গিয়ে বস, সামনে যাওয়ার দরকার নেই। মেঘ সম্মতি জানালো। আবির আর সাকিব স্টেজের দিকে গেল। তানভীর এতক্ষণ এখানেই ছিল। কি একটা দরকার একটু আগেই কোথাও গিয়েছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খানরা বাড়ির এক কোণে বসে কথাবার্তা বলছেন। মেঘ চেয়ারে গিয়ে বসল। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমও চলে এসেছে। সবাই চেয়ারে বসে গল্প করছে। মেঘের নজর আবিরের দিকে স্থির। আশেপাশে কে কি বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার। আবিররা এখনও রেডি হয়নি, এখনই রেডি হতে যাবে। আবির মেঘের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে প্রশ্ন করল, বাড়ির চাবি আছে তোর কাছে? মেঘ বলল, হ্যাঁ, দিচ্ছি। তখনই মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে এসেছে। আবিরকে ডেকে বলল, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে এসেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, এখন গোসল করে রেডি হতে হবে, পিঠা খাওয়ার সময় নেই, তুই খা। মালা বলল, আমি নিজে না খেয়ে এত মানুষের ভিড়ে তোমার জন্য পিঠা নিয়ে এসেছি, আর তুমি খাবে না? আবির মেঘের থেকে চাবি নিতে নিতে শান্ত কণ্ঠে বলল, এই যে মেঘ দিশারা আছে, ওদের নিয়ে খেয়ে নে। মালা তাদের দিকে তাকিয়ে ফোঁস করে উঠল, আমি ওদের জন্য আনিনি, তাদের ইচ্ছে হলে নিজে গিয়ে খেয়ে আসুক। মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে। মালা প্লেট ঘরে রেখে মেঘদের পাশে এসে বসল। মালাও আজ শাড়ি পরেছে, মেঘের মতোই সেজেছে। মেঘের পাশে বসে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, মেঘ, আবির ভাইয়ার সাথে তোমার সম্পর্ক কেমন? মেঘের নীরের জবাব, ভালো। মালা আবারও জানতে চাইল, ভাইয়া বাইরে থাকাকালীন তোমার সাথে ভিডিও কলে কথা বলতো? না। মালা নিঃশব্দে হাসল। মনে মনে খুব খুশিও হলো। খুশিতে গদগদ হয়ে বলতে লাগলো, জানো, আমার সাথে মাঝে মধ্যেই কথা হতো। ভাইয়া যত ব্যস্তই থাকতো তারপরও কল রিসিভ করে 1 মিনিট হলেও কথা বলেছে। দেশে আসার আগে আমাকে জিজ্ঞেস করেছে কী লাগবে তোর। আমি উত্তরে বলেছি আমার কিছুই লাগবে না, তুমি সাবধানে আসো। আর মনে মনে বলছিলাম আমার তো তোমাকেই লাগবে। মালার কথা শুনে মেঘের চেহারার রং বদলাতে শুরু করলো। দু চোখে অভিমান ভর করেছে। মালা আবারও বলতে লাগলো, আবির ভাইয়া দেশে এসেই আমাদের বাড়িতে সবার আগে গেছে। কত কি নিয়েছে কি বলবো। 2 দিন আমাদের বাড়িতে ছিল। সারাদিন একসঙ্গে ঘুরেছি, গল্প করেছি। তবে ইদানিং ভাইয়া একটু ব্যস্ত। নতুন বিজনেস শুরু করেছে। আবির ভাইয়ার স্বপ্ন অনেক বড়। আমিও এজন্য বেশি বিরক্ত করি না। কথায় আছে, প্রতিটি সফল ব্যক্তির পিছনে একজন নারীর অবদান থাকে। আমি আবির ভাইয়ার জীবনের সেই একজন নারী হব। বিয়ে করব আবির ভাইকে, তারপর তোমার ভাবি হব।
মেঘের দু চোখে তীব্র জ্বালাপোড়া শুরু হয়েছে। গতকালের কথাগুলো শুনে খারাপ লাগলেও ঠিকমতো বুঝতে পারেনি, কিন্তু এই কথাগুলো শুনে মনে হচ্ছে মেঘের বুকে রক্তক্ষরণ শুরু হয়েছে। রাগে শরীর জ্বলছে। মেঘ আর শুনতে চাচ্ছে না, কিন্তু মালা একমনে বলেই যাচ্ছে। আবিরের শৈশব কৈশোর মামার বাড়িতে কাটানো দিন, মালা কিভাবে আবিরের প্রেমে পড়েছিল সব একনাগাড়ে বলে যাচ্ছে। প্রায় ২০ মিনিট পর আবির এলো, পরনে রানী গোলাপি রঙের পাঞ্জাবি। আবির দূর থেকে তাকিয়ে দেখল একবার। মেঘ মাথা নিচু করে বসে আছে, এদিকে মালা কথা বলেই যাচ্ছে। আবির আলগোছে কপাল কুঁচকালো। সাকিব রাগীশ্বরে বলল, এই মালার স্বভাব আর চেঞ্জ হলো না, দেখো গিয়ে তোমার নামে কি বলছে। সাকিব উঁচুস্বরে ডাকল, এই মালা শুনে যা। মালা তাকালো, সাকিবকে দেখে না করতে নিল, সাথে আবিরকে দেখে একগাল হেসে দ্রুত উঠে গেল। মেঘ চোখ তুলে আবিরকে এক নজর দেখল। বুকের বাপাশের তীব্র যন্ত্রণার মাঝে আবিরের দিকে মনোযোগ দিতে পারল না। সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকালো। স্টেজের ছোট ছোট ছেলেমেয়েরা নাচতেছে। মেঘ সেই দিকে তাকিয়ে আছে। না চাইতেও মেয়েটার চোখ ছলছল করছে। আবির মালাকে পাশ কাটিয়ে মেঘের সামনে এসে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে চাবিটা সামনে ধরল। আবিরের গা থেকে পারফিউমের কড়া ঘ্রাণ নাকে লাগছে, কিন্তু মেঘের মন আজ বিষণ্ণ। মাথা নিচু করে আবিরের হাত থেকে চাবির রিংটা নিয়ে নিল। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, মালা আজেবাজে কিছু বলেছে? মেঘ উত্তর দিচ্ছে না। আবির মেঘের পাশের চেয়ারটাতে বসল, কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রশ্ন করল, কি বলেছে? মেঘ মলিন কণ্ঠে বলল, কিছু না। আবির জোরে শ্বাস ফেলল, আর চোখে তাকিয়ে দূরে বসা আব্বু আর চাচুদের খানিক দেখল। তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করল, তোকে মালা কি বলেছে আমি জানি না, জানতেও চাই না। আমি কিছু কথা বলবো, তুই চুপচাপ সেগুলো শুনবি। আবিরের কথায় মেঘের দৃষ্টি সরল, মাথা নিচু করে রইল। আবির বলে, মনে কর তুই একটা ড্রেস কিনতে একটা দোকানে গেলি। অনেক খোঁজার পর একটা ড্রেস তোর পছন্দ হয়েছে। যেই ড্রেসটা নিতে যাবি তখনই অন্য একজন এসে তোর পছন্দের ড্রেসটা নিয়ে দেখতে লাগলো। তারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তখন তুই কি করবি? ড্রেসটা হাসি মুখে তাকে দিয়ে দিবি, নাকি শক্ত কণ্ঠে বলবি এই ড্রেসটা আমি নিব? যদি অভিমান করে তোর পছন্দের জিনিসগুলো মানুষকে দিতে থাকিস, পরে একসময় দেখবি তোর আশেপাশে প্রিয় জিনিস বলতে কিচ্ছু নেই। মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। আবির মেঘের হাতের উপর নিজের হাতটা রাখল, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে, যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয়, শুনেও না শোনার ভান করে থাকতে হয়। যদি আমরা সেগুলোকে পাত্তা দেই, তাহলে আমাদের জীবন ধ্বংস। অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মন খারাপ করতে আর যেন না দেখি। আবির বসা থেকে উঠে দাঁড়ালো, এক পা বাড়িয়ে আবার থামলো, মেঘের দিকে ঝুঁকে বিড়বিড় করল, মাই ডিয়ার স্প্যারো, সব কিছু চাইলেই পেয়ে যাবেন, এমনটা নাও হতে পারে। প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। আবির মুচকি হেসে চলে গেছে। মেঘ বসে বসে ঠোঁট কামড়াচ্ছে। সব কথার মাঝে মেঘের মাথায় শুধু ঘুরছে আবিরের বলা শেষ কথাটা, প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয়। মেঘের রাগ, অভিমান, মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়ে গেল। আবির মেঘকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে আবিরের ভালোবাসা আদায় করে নিতে হবে। সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটল। এই হাসিতে কোনো খাদ নেই, মনের ভিতর নেই কোনো অভিযোগ। অভিমান পালিয়ে গেছে দূর অজানায়। তানভীর এসেছে অনেকক্ষণ পর। আবির আর তানভীর টুকটাক কথা বলছে। মেঘ দূর থেকে সে দৃশ্য দেখছে। আবিরকে এখন পর্যন্ত যতদিন দেখেছে সবসময় সাদা কালো বা হালকা রঙের শার্ট বা টি শার্টেই দেখেছে। আজ প্রথমবার গাঢ় কোনো রঙের পাঞ্জাবি পরেছে। সবার ভিড়ে মেঘের চোখ শুধু আবিরকেই খুঁজছে। আবির যেদিকে যাচ্ছে মেঘের চোখও সেই দিকেই যাচ্ছে। দেখতে দেখতে গায়ে হলুদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসেছে। আত্মীয়দের ভিড়ও কমেছে অনেকটা। আবির অনেকক্ষণ এখানেই ছিল না, মাত্র এসেছে। আবির আসতে দেরি হলেও মালার পিছে সময় লাগেনি। মালাকে আবিরের পিছু পিছু ঘুরতে দেখে মেঘের মেজাজ খারাপ হলো। রাগে গজগজ করতে করতে যেতে লাগলো। সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল, ভাইয়া, তোমার প্রেয়সী আসছে, কিন্তু সাথে শত্রুর পক্ষের আগমন ঘটেছে, বি কেয়ারফুল। আবির এক পলক তাকিয়ে ফোনের দিকে মনোযোগ দিল।
সাকিব আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসল। মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখে পড়ল মালা একটা চকলেট হাতে আবিরের সামনে হাজির হলো। আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়া, তোমাকে কতক্ষণ যাবৎ খুঁজছি। চকলেট খাবে? এই নাও। মালার আহ্লাদি কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করল। আবির প্রখর তপ্তস্বরে জানালো, আমি চকলেট খাই না। মেঘ আবিরের ঠিক পেছনে দাঁড়ানো। মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে। দীর্ঘশ্বাস ফেলে গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। আবিরের নজর অন্যদিকে। মেঘ বা মালার কারোর দিকেই তাকাচ্ছে না। মালা পুনরায় বলল, চকলেটটা খাও, ভালো লাগবে। আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো। মিষ্টি কণ্ঠে ডাকল, আবির ভাই। মেঘ হাত দিয়ে কিছু ইশারা করল, কিন্তু আবির বুঝতে পারল না। মেঘ আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। দ্রুত গিয়ে একটা কাঠের টুকরা নিয়ে আসলো। কাঠের টুকরাটা রেখে এটার উপর উঠে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে আবিরের মুখোমুখি হলো। মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল। মেঘ আচমকা আবিরের বুকের উপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, পাঞ্জাবি তো পরেছেন ঠিকই, বোতামগুলো ঠিকমতো লাগাতে পারেননি। বোতাম লাগিয়ে তাকালো মাথার দিকে। এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল। দুহাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, ইস, চুলগুলোও এলোমেলো করে ফেলেছেন। আমি না থাকলে যে আপনার কি হবে এটাই ভেবে পাই না।